আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের নৌবাহিনীর নতুন ড্রোন বিশ্বকে অবাক করে দেবে বলছে তেহরান। আরও জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘে বিপুল ভোটে প্রস্তাব পাস। জানিয়ে দেব, তাইওয়ানের আকাশ সীমায় ফের চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। আরও থাকছে, ইরান সতর্ক করলেও পাত্তা দেননি বাশার আল আসাদ। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10। সর্বশেষে জানিয়ে দিব, আফগানিস্তানের সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত, নিন্দা জানালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সেনাবাহিনীর নতুন ড্রোন বিশ্বকে অবাক করে দিবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌশাখার কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রিজা তানসিরি বলেছেন, সেনাবাহিনীতে একটি যুগান্তকারী এবং উন্নয়নের অন্যান্য ড্রোন যুক্ত করা হয়েছে যা বিশ্বকে অবাক করে দেবে। গতকাল ইরানের পারস্য উপসাগরে অবস্থিত কিম দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনী অবকাশে কথা বলেন আলী রেজারি। তিনি বলেছেন, আইআরজিসির নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতায় তৈরি করা এই ড্রোন বিশ্বকে বিস্মিত করে দেবে। এই ড্রোন নির্মাণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের সহযোগিতা দিগন্ত পাল্টে যাবে। এর আগে গত জানুয়ারি মাসে আইআরজিসি এবং ইরানের সামরিক বাহিনী দেশের ভিতর অত্যন্ত 20টি সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেছে। এক মাস পরে ইরানের পদাতিক বাহিনী আধুনিক মানের কিছু আভিজাত কামিকাজে ড্রোন ও স্কাইট ড্রোনের চালান হাতে পায়। গত মার্চ মাসে ইরানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছিলেন, চলতি ফরাসি বছরের শেষ নাগাদ ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা হাতে পাবে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইরানের সামরিক কুচকাওয়াজের সময় নজিরবিহীন সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4000 কিলোমিটার বেশি পাল্লার কামিকাজে ড্রোন প্রদর্শন করা হয়। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘে বিপুল ভোটে প্রস্তাব পাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে ব্যাপক ভোটে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই ভোটাভুটিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে 154টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আমেরিকা সহ 9টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে এবং 13টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অবিলম্বে নিঃশর্ত স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে, যাতে এখনো পর্যন্ত প্রায় 45,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ সাধারণ পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও মার্কিন প্রতিনিধি রড হুড বলেছেন, এই ধরনের প্রস্তাব গ্রহণ লজ্জাজনক এবং ভুল। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যতবার যুদ্ধবিরতি প্রস্তাব তোলা হয়েছে, প্রায় ততবারই আমেরিকার ভেটো শক্তি প্রয়োগ করেছে। মার্কিন প্রতিনিধি দল বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে বন্দি বিনিময়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদ উত্থাপিত প্রস্তাবের উপর ভোটাভুটির আগে কয়েকটি সদস্য দেশ প্রতিনিধি সেখানে বক্তব্য রাখেন। এর মধ্যে সোভানিয়ার প্রতিনিধি বলেন, গাজা আর টিকে থাকা পারবে না, এটি ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস হল সক্রিয়তার সবথেকে কঠোর সমালোচক। আল জাজিরা রাষ্ট্রদূত বলেছেন, ফিলিস্তিনের ভয়াবহ ট্রেজারির মুখে গাজার সংকট নিয়ে নীরবতা এবং ব্যর্থতার কঠিন মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে সে মূল্য আরও বেশি হবে। তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। তাইওয়ানের আকাশসীমায় ফের অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধ বিমান। বৃহস্পতিবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপরাষ্ট্রের চারপাশে 16টি চীনা যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়েছে। বেইজিং তাইপের উপর সামরিক চাপ জোরালো করেছে বলেও অভিযোগ করা হয়েছে, খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় তাইওয়ানের কাছে 34টি চীনা যুদ্ধ বিমান সহ নৌবাহিনীর বেশ কিছু জাহাজ দেখা গেছে। তাইওয়ান কর্তৃপক্ষ চলতি সপ্তাহে জানিয়েছে, জাপানের দক্ষিণ দ্বীপের কাছাকাছি থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত কয়েক বছর ধরেই বেইজিং সবথেকে বড় নৌমহড়া আয়োজন করে আসছে। তাইওয়ানের এক নিরাপত্তা কর্মকর্তা বুধবার বলেছে, প্রায় 90টি চীনা যুদ্ধজাহাজ এবং উপকূলরক্ষী জাহাজ এই মহড়ায় অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি জাহাজে হামলা এবং সমুদ্রপথ অবরোধ করার অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ব চীন সাগর তাইওয়ান প্রণালী দক্ষিণ চীন সাগর বা পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে বেইজিংয়ের সেনাবাহিনী বা চীনা রাষ্ট্রদূত গণমাধ্যমের কোনো ঘোষণা আসেনি। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে যে দ্বীপরাষ্ট্রের চারপাশে চীনের সামরিক তৎপরতা বাড়ানো এটি প্রমাণ করে যে বেইজিং সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে। অপরদিকে এই ধরনের সামরিক মহড়ার বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক মহড়ার বিষয়টি নিশ্চিত হয়নি, আবার প্রত্যাখ্যান করা হয়নি।
ইরান সতর্ক করলেও পাত্তা দেননি বাশার আল আসাদ। বাশার আল আসাদ ক্ষমতা থেকে উৎখাতে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের এগিয়ে আসার খবর আগেই জানিয়েছিলেন ইরানি গোয়েন্দারা। তবে তেহরানের আগাম সেই সতর্কবার্তা কানে নেননি দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এখন যার খেসারত গুনতে হচ্ছে আসাদ ও গোটা সিরিয়ান জাতিকে, এমন দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালাফেকের বরাদে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকার বিদ্রোহীদের অগ্রগতির আগে ইরানের দেওয়া সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছিল। যদি সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে আজই সিরিয়া জনগণ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, গোষ্ঠীগত বিরোধ ও জাতীয় সাপেক্ষের ক্ষতির মুখোমুখি হতো না। আল জাজিরা জানিয়েছে, গালিবা স্বীকার করেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের অগ্রগতিকে বাধা দিতে তৈরি করেছে। তবে দুর্বল হয়ে পড়লেও প্রতিরোধ অক্ষ আগের চেয়ে আরও শক্তিশালী এবং জীবন্ত হয়ে উঠেছে এবং সিরিয়া জাতীয় পুনর্বাসন করবে বলে জানান ইরানের পার্লামেন্টের স্পিকার। স্পিকার গালিবা বলেছেন, আমরা বিশ্ববাসী যে সিরিয়া জনগণ তাদের দেশের বিভিন্ন অবস্থার দিকে তাকিয়ে সচেতন হব এবং দেশপ্রেমী সিরিয়া যুবকরা তাদের জাতীয় পূর্ণ মর্যাদা পুনরুদ্ধারের পথ খুঁজতে পারে। ইরানের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ অক্ষ বলছে যে সব দেশ এবং গোষ্ঠীকে বোঝানো হয় যারা ইরানের নেতৃত্বে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক বিরোধ গড়ে তুলেছে। এই অক্ষে রয়েছে কয়েকটি প্রধান ও গোষ্ঠী। প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ দেশ সিরিয়া, এছাড়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহ, ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী, ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী গোষ্ঠী ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এই অক্ষে রয়েছেন। একই সঙ্গে মূল উদ্দেশ্য পশ্চিমা প্রভাব, ইসরায়েলি আগ্রাসন এবং তাদের দৃষ্টিতে অন্যায় দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের দুটি ভবনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আঞ্চলিক গভর্নর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপিএ খবর জানায়। এর আগে গত মঙ্গলবার হামলায় রাশিয়ার ধারাবাহিক এবং খুবই শক্তিশালী হামলা ছিল। আঞ্চলিক গভর্নর ইয়াপ বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এক নারীর লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। তিনি টেলিগ্রামে বলেছেন, হামলায় 22 জন আহত হয়েছে, একটি ক্লিনিক এবং জাপোরিজিয়ার একটি অফিস বিল্ডিং ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার নৃশংস হামলা নিন্দা জানিয়েছেন এবং ইউক্রেনকে আরও আকাশপথে রাখার সরবরাহ করার জন্য পাশ্চাত্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় 10 জন নিহত হয়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে রাশিয়া শীঘ্রই ইউক্রেনকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ওয়ারাসনিক মিসাইল নিক্ষেপ করতে পারে। আফগানিস্তানের সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত, নিন্দা জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকারি আফগানিস্তানের তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান এই হামলার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবার, পরিজন ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে আমরা। গতকাল আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ কয়েকজন নিহত হয়েছেন। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ে কোনো নেতা নিহত হলেন। আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সূত্রে জানিয়েছে, হক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দেওয়ায় শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে এবং খলিল নিহত হন। তালেবান বলেছে, দাইশ বা আইএস সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।